অলি গলি তস্য গলি। আমার পাড়া আপনার পাড়া, আপনার পাড়া আপনার গর্ব, আপনার পাড়া আপনার অহংকার, আপনার পাড়া আপনার প্রেস্টিজ। এবার আপনার পাড়ায় জি24 ঘন্টা। এই মুহূর্তে আমরা বেহালা ঠাকুরপুকুরের এসবি পার্কে, বেশ জনপ্রিয় পাড়া, পুজো হয় একেবারে জমজমাট। কিন্তু এই পাড়ার মধ্যে পরতে পরতে মিশে রয়েছে কত অজানা গল্প, তার কতটুকু জানি আমরা জানাবো। এই সমস্ত গল্প, পুজোর সমস্ত কথা, পাড়ার লোকের সমস্ত অভিমান, অভাব, অভিযোগ সব কিছু জানাবো আপনাদের। ঠাকুরপুকুর স্টেট ব্যাংক বলতেই মনে পড়ে সঞ্জয়দার কথা। সঞ্জয় মজুমদার এসবি পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটির একজন অন্যতম প্রধান কর্মকর্তা, এবং তার কাছ থেকে আমরা জানবো যে তোমার পাড়া, এই যে এসবি পার্ক, এসবি মানে তো স্টেট ব্যাংক, কিন্তু এই স্টেট ব্যাংকের সঙ্গে এই পাড়ার সম্পর্কটা কি? মানে এখানে কি সবাই যারা থাকে তারা কি স্টেট ব্যাংকে কাজ করে? একটা সময় ছিল এই পাড়াটা যখন তৈরি হয়েছিল সকলেই ছিলেন কিন্তু স্টেট ব্যাংকের এমপ্লয়ি, এবং তারা যখন ঠিক করলো যে আমরা যদি সমস্ত এমপ্লয়িরা একটা জায়গায় থাকতে পারি, একটা এরিয়ার আর কি, তা এখানে তারা সকলে প্লটিং করে জমি কিনলেন। এটা কত বছর আগের কথা? তাও হয়ে গেল তো, আমাদের এটা শুরু হয়েছিল 67 থেকে এবার এই বসত শুরু। মানে বেশ কয়েকদিন আগের কথা, 1967 সালের কথা বলা হচ্ছে এখানে। আর তারপরে প্রথম দিকে এই পাড়াটার কীরকম চেহারা ছিল? মানে ছোটোবেলায় বাবার কাছে, কাকার কাছে যে গল্পটা শুনেছো, তাতে এই পাড়া এরকম ঝাঁ চকচকে একটার পর একটা বাড়ি, হাই রাইজ তৈরি হয়ে গেছে। পাড়াটা ছিল কীরকম অ্যাকচুয়ালি যখন শুরু হয়েছিল প্রতিটা বাড়ি ছিল একতলা, তারপরেই সকলে আস্তে আস্তে একটা সময় গিয়ে দাঁড়ালো আমাদের এই পাড়াতেই, এই অঞ্চলের মধ্যে সব একমাত্র হাই রাইজ 3তলা বাড়ি, কিছু বাড়ি তো 4তলাও আছে, এবং ঝাঁ চকচকে হতে শুরু করলো সেটা কিন্তু এই 8-এর দশকে বা 8-এর দশকের মাঝামাঝি থেকে। তাহলে পাড়ার চরিত্র বদল হয়ে গেল। 67 সালে পাড়ার জন্ম, তারপর 8-এর দশক অর্থাৎ 80-এর মাঝামাঝি সময়ের পর থেকে এই পাড়া আস্তে আস্তে পাল্টাতে শুরু করলো, এই পাড়ার ঐতিহ্য বাড়লো, এই পাড়ায় বাড়ির সংখ্যা বাড়লো, এবং সব মিলিয়ে আরও বেশি জমজমাট হয়ে উঠলো এই পাড়া। সঞ্জয়দা, জানতে চাইবো যে এই পাড়াটার ভৌগোলিক অবস্থান, টোপোগ্রাফিক সিচুয়েশন খুব ভালো, কারণ আমরা একদম সামনে দেখতে পাচ্ছি এখান দিয়ে মেট্রো লাইন গেছে। আবার এই পাড়ারই পেছন দিকে আমরা দেখতে পাচ্ছি যে জেমস লং সরণি। এবার এই জেমস লং সরণি আর ডায়মন্ড হারবার রোড, তুমি একটা খুব অন্যরকম গল্প বলছিলে আমাদের, গল্পটা শুনতে চাই। না, অ্যাকচুয়ালি আজকে যেখানটায় আমরা ডায়মন্ড হারবার রোডটা দেখছি সেইটা দিয়ে কিন্তু গঙ্গা বইত, এবং এটার মাহাত্ম্য এবং এর মাধুর্য যেটা আমরা নিজেরাও খুব প্রাউড ফিল করি। ইতিহাস বলে যে এই গঙ্গাটা দিয়েই কিন্তু বেহুলা লক্ষিন্দরকে নিয়ে স্বর্গে গেছিলেন, এবং এখানেই উনি নোঙর বেঁধেছিলেন একবার, সেই যে আমাদের কলার ভেলা করে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেগুলো কিন্তু একদম তথ্যভিত্তিক, এর মধ্যে কোনো গল্প কথা নেই, এবং এত বেশি ঐতিহাসিক ব্যাপার এখানে জড়িত আছে। একটা আশ্চর্য মানে স্টেট ব্যাংক পার্ক, প্রথম কথা হচ্ছে খুব পুরনো একটা ব্যাংক, তার মানুষদের বসবাস, তার সাথে এই যে এত চওড়া রাস্তা, 120 ফুট চওড়া রাস্তা আর কলকাতা শহরে কোথাও নেই। এটা কিন্তু ছিল সুন্দরবনের মধ্যে। এই পাড়ার বাসিন্দা দীপাঞ্জলি ঘোষ, যিনি কোইন্সিডেন্টালি আজকে নীল রঙের শাড়ি পরিয়ে এসছেন, তিনি আমাদের আর একটা নতুন তত্ত্বের তালাক দিচ্ছেন। তিনি তালাশ দিচ্ছেন এই পাড়ার সঙ্গে জড়িয়ে থাকা নীল দর্পণের ইতিহাসের। তখনকার সময়কার যারা পৃষ্ঠপোষক ছিলেন, বা কিছু ভারতীয় বা কিছু ব্রিটিশ যারা ছিলেন, তারা মনে করেছিলেন যে এই বাংলা নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করাটা বিশেষ প্রয়োজন, যাতে সেটা ইংরেজরাও জানতে পারেন। তো সেক্ষেত্রে তখন বলা হয় যে অনুবাদটি হয়, এবং অনুবাদটি পড়ে অনুমান করা হয় যে সেটা মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন, যে কারণে প্রচ্ছদের উপর লেখা থাকে রিটেন বাই আ নেটিভ। তো কে এই নেটিভ, তখন কিন্তু মধুসূদন দত্তের নামটা সামনে আসাটা সম্ভব ছিল না, কারণ তখন তিনি সবেমাত্র একজন উঠতি লেখক, তারকে ফোকাসে আনাটা সম্ভব ছিল না। তো তখন এই জেমস লং তিনি এই ব্যাপারটাকে টেক ওভার করেন।
অধ্যাপক দেবলীনা শেঠ রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে একটা অন্য গল্প শুনবো। ঠাকুর পুকুর এসবি পার্ক, ঠাকুর পুকুর, এটা কি পুকুর থেকে ঠাকুর পুকুর, মানে কোন ঠাকুরের পুকুর? ঠাকুরপুকুর নামের পিছনে একটা কিংবদন্তি আছে, প্রায় কিংবদন্তি বলা যায়, যেটা দেবতা নির্ভর কিংবদন্তি। তো এই কিংবদন্তির যেটা বেস সেটা হচ্ছে যে আজকে যেখানে 3A বাস স্ট্যান্ড তার পিছন দিকে একটা পুকুর ছিল। সেই পুকুরে মানে এটা লিখিত আমরা পাই দক্ষিণ 24 পরগনার ইতিহাস যে বই সেখানে পাওয়া যায়। সেই পুকুরের কাছে সবার বিশ্বাস হয়েছিল কিছু গিয়ে যদি চাওয়া যায় তাহলে সেটাই পাওয়া যায়। এবার মজার যে কিংবদন্তি সেটা হলো সেই পুকুরটা একটা সময় একজন খুব দিন দরিদ্র ব্রাহ্মণ, তার মেয়ের একটি বিয়ের দরকার, তো বিয়ের জন্য প্রচুর বাসন কোসন দরকার, রূপোর বাসন, পিতলের বাসন। তিনি গিয়ে সেটা প্রার্থনা করেন এবং বলেন যে আমাকে একটা রাতের জন্য দাও, আমি তারপরেই তোমাকে ফেরত দিয়ে দেবো। তো মজার কথা হচ্ছে সেই বাসনটা তিনি পরের দিনই সকালে উঠে সেই পুকুরের ধারে পেয়ে যান, কিন্তু তিনি কথা মতো ফেরত দেননি। মানে এটা বিশ্বাস যে তারপর থেকে ওই পুকুরের যে দৈব মাহাত্ম্য সেটা চলে যায়। কিন্তু ঠাকুর পুকুর, ঠাকুরের কাছে প্রার্থনা করলে পুকুর আমাকে দেবে, এই জায়গা থেকে জায়গাটার স্থান নাম হয়ে গেল ঠাকুর পুকুর। এটা আমরা দক্ষিণ 24 পরগনার যে স্থান নামের ইতিহাস, সেই ইতিহাসের বইয়ে আমরা পাই। একজন মানুষের মনের মধ্যে, তা তিনি ইয়ং জেনারেশনের হোক, তা তিনি ওল্ড জেনারেশনের হোক, তার যে একটা ভীষণ বড় প্যাশন থাকে, তার যে একটা ভীষণ ভালো লাগার, ভালোবাসার জায়গা থাকে, সেই পাড়ার গোটা ইতিহাস, গোটা ইতিবৃত্ত, বৃত্তান্ত আমরা অনেকাংশেই জানি না। জেমস লং সরণি, যার আরেকটা নাম রেল লাইন, পরবর্তীকালে যখন রাস্তার নাম হলো জেমস লং সরণি, তখন অনেকের মনেই কৌতূহল হলো জেমস লং কে? এই ইতিহাস কি আমরা জানি? এই পাড়ার বাসিন্দারা কিন্তু রীতিমতো গুলে খেয়েছেন সেই ইতিহাস। আমার সঙ্গে যিনি রয়েছেন, কি নাম আপনার? তুন্না ঘোষ। আমি জানতে চাইবো আপনার কাছে জেমস লং সরণি, জেমস লং কে? জেমস লং হচ্ছেন উনি একজন ব্রিটিশ এমপ্লয়ি ছিলেন, যিনি এখানে এসেছিলেন ধর্মের প্রচারের জন্য। তো প্রথমে উনি অ্যামার্থ স্ট্রিট চার্চের দায়িত্বে ছিলেন, ওখান থেকে ওনাকে ট্রান্সফার করা হয় আমাদের এই ঠাকুরপুকুর এলাকায়, যেখানে উনি মানে আমাদের সবচেয়ে বলা যায় যে কলকাতার মধ্যে সবচেয়ে পুরনো চার্চ উনি প্রতিষ্ঠা করেন, যেটা আমাদের জেমস লং সরণিতেই আছে, এবং ওনার নাম অনুসারেই এই জেমস লংটা হয়। এবং উনি ধর্মপ্রচারের জন্য এসেছিলেন, কিন্তু আমাদের হিন্দু ধর্মটাকে এতটাই ওনার ভালো লেগে গেছিল যে উনি একটা স্কুল প্রতিষ্ঠা করে, এবং সেই স্কুলে ইংলিশ না পড়িয়ে উনি বাংলাটাকে বেছে। স্কুলের নামটা সবাই জানতে চায়। স্কুলের নামটা ছিল হচ্ছে এই মুহূর্তে স্কুলের নামটা অনেকেই ভুলে যান, ইতিহাসের ছোট ছোট অনেক মোড়ক, অনেক পরত, কিন্তু যে ইতিহাসটা তাদের মধ্য থেকে যায়, যে ইতিহাসের গল্পগুলো তারাও জানতে বা বুঝতে শুরু করেন, সেটাও কিন্তু কম চমকপ্রদ নয়। আমরা সত্যি কি জানতাম যে আমরা এই ঠাকুরপুকুর এসবি পার্ক যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি, সেখানেই রয়েছে কলকাতার প্রাচীনতম চার্চ। এই চার্চটা না দেখলেই নয়, আমরা নিশ্চয়ই দেখব, দেখাবো আপনাদেরও। ভাবতে অবাক লাগে, এই মুহূর্তে আমরা ঠাকুরপুকুর এসবি পার্কের ঠিক গা ঘেঁষে যে এলাকায় দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে যে চার্চটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলকাতার সব থেকে পুরনো ক্যাথলিক চার্চ। ব্রেবন রোডের যে গ্রিক চার্চ রয়েছে সেটা কলকাতার প্রাচীনতম চার্চ, আর এটা দ্বিতীয় প্রাচীনতম। কিন্তু ক্যাথলিক ধর্মাবলম্বী মানুষের জন্য এই চার্চই হচ্ছে কলকাতার প্রথম চার্চ। কেন এখানে এই চার্চ? তার একটা সুন্দর ইতিহাস আছে। দেবব্রতদা, আপনি যেমনটা বলছিলেন যে ডায়মন্ড হারবারে ব্রিটিশদের যে জাহাজ সেটা এসে দাঁড়াতো, তারপর ওরা ওখান থেকে ওনারা যে ঘোড়াতে করে আসতো কলকাতার মেন জায়গায় পৌঁছবার জন্য। তো মাঝ রাতে এখানে হল্ট করতেন তারা, প্রথম হল্ট এইখানে হল্টের পরে তারপরে ওনারা ফের পরের দিন বেরিয়ে যেতেন। তখন এনারা এই চার্চটিকে বানান, এবং এই চার্চে ওনাদের যে ঘোড়া রাস্তা বল সেটা ছিল আর একটু ওই পাশে ছিল, যেটা ঠাকুরপুকুর যে আমাদের বলে, সেটা 3টে পুকুরকে নিয়ে ঠাকুরপুকুর সমৃদ্ধ। সেই একটি পুকুরের ধারে আস্তাবলটা ছিল, যেটার পাশে এখন ঠাকুরপুকুর বাজার অবস্থিত। সেই পুকুরটা এখন অবস্থমান, কিন্তু
এখন আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তো এইটাই হচ্ছে কলকাতার প্রথম চার্চ ক্যাথলিক। তার মানে দক্ষিণের দিক থেকে যদি কোনো মানুষ কলকাতার দিকে এগোতে শুরু করেন, তাহলে কলকাতা শহরের প্রথম পরশ, প্রথম ফিল এটাই গেটওয়ে অফ ক্যালকাটা হচ্ছে ঠাকুরপুকুর। না, আপনি বলছিলেন যে শুধুমাত্র রেভারেন্ড জেমস লং নন, তার গোটা পরিবার আমাদের কালচারের উপর একটা ছাপ ফেলে গেছে। এবং ওনার ওয়াইফ এমিলি, উনিও ছিলেন, উনিও মানে এই তখনকার দিনে, তখন 1800 সময়, ওই সময়ে মানে মেয়েদের পড়াশোনা নিয়ে একটা প্রচণ্ড প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল চারিদিকে। তার মধ্যেও উনি একটা মেয়েদের জন্য স্কুল তৈরি করেছিলেন এবং সেখানেও বাংলা শিক্ষা দেওয়া হতো। এই স্কুলটা কোথায়? স্কুলটা জেমস লংয়েই আছে, জেমস লং সরণি একদম চার্চের পাশেই আছে। তার মানে প্রাচীনতম চার্চ, আর তার পাশে জেমস লংয়ের ঘরণী যে স্কুলটা তৈরি করলেন, সেই স্কুলটাও কিন্তু সেই সময়ে বাংলায় নারী শিক্ষার ইতিহাসে একটা বিরাট বড় অবদান রেখেছিল। সত্যিই তো, এই অবদানের কথা আমরা জানি না, অনেক সময় আমরা চর্চা করি না, আমরা খেয়াল করি না, কিন্তু আমাদের চোখের আড়ালে, আমাদের পাড়ার মধ্যেই থেকে যায় এরকম প্রচুর না বলা ইতিহাস। তাই আপনার নিজের পাড়াকে নতুনভাবে জানতে হলে অবশ্যই দেখবেন জি 24 ঘন্টা, কারণ আপনার পাড়ায় জি 24 ঘন্টা। দেবলিনাজির কাছে আরেকটা গল্প শুনবো, তার আগে একটু জানতে চাইবো যে এত চমৎকার চা, এটা আপনাদের পাড়ায় কোথায় পাওয়া যায়? এটা আমাদের এখানে যে অফিস আছে এখানে পাওয়া যায়, এবং পুজো যখন হয় তখন আমাদের সারা সন্ধে 7টা থেকে 10:30, 11টা অবধি এই চা অনবরত সরবরাহ করে। তারা খেয়ে যান পুজোর 4 দিন? আসেন, মানে অনেক দর্শক আসেন, তারাও খেয়ে যান, সবার জন্য থাকে। চমৎকার চা খেতে খেতে আরেকটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে যে আরেকটু জানতে চাইবো, আরও একটা গল্প আপনি বলছিলেন, প্রথম গল্প যেটা, সেটা হচ্ছে গুরু সদয় বাবুর গল্প। আমরা জানি যে ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্কে একটা দুর্গাপুজো হয়েছিল, তার থিম হিসেবেও আমরা গুরু সদয় বাবুকে তুলে ধরেছিলাম, যার নামাঙ্কিত মিউজিয়াম, সংগ্রহশালা এই পাড়ার ঠিক উল্টো দিকে আছে। 2022 সালে আমাদের যে পুজো হয়েছিল, সেই পুজোর থিমই ছিল গুরু সদয় দত্ত। গুরু সদয় দত্তের নানা কাজ এবং তার মিউজিয়ামে যে সমস্ত কাজ রয়েছে, তার রেপ্লিকাগুলো এখানে একদম হুবহু যে রেপ্লিকা, সেই রেপ্লিকাগুলো বানানো হয়েছিল। আর গুরু সদয় দত্ত আমরা তো জানি সবাই যে আমাদের বাংলার সংস্কৃতির একজন বিরাট মানুষ, যার সঙ্গে স্বাধীনতা সংগ্রাম এবং দেশজ সংস্কৃতি সেগুলোকে উদ্ধার করে আনার একটা মানে সাংঘাতিক তার চেষ্টা ছিল তার সারা জীবনের। ডায়মন্ড হারবার রোডের ওপর এসবি পার্কের ঠিক উল্টো দিকে রয়েছে গুরু সদয় দত্ত সংগ্রহশালা। অনবদ্য এই সংগ্রহশালা অবশ্য দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সমস্ত মানুষ সেই 2020 সাল থেকে কিছু প্রশাসনিক জটিলতার কারণে। তা সত্ত্বেও এই সংগ্রহশালার বাইরের অংশেও এখনও পর্যন্ত বাংলার লোকায়ত কৃষ্টি সংস্কৃতির যা নিদর্শন রয়েছে, তা একজন মানুষকে সমৃদ্ধ করার পক্ষে যথেষ্ট। যে মনীষীর আবক্ষ মূর্তি পেছনে দেখা যাচ্ছে, তিনি স্বয়ং রেভারেন্ড জেমস লং, যাকে নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। এই গোটা এলাকার সঙ্গে তার কর্মজীবন, তার ব্যক্তি জীবন সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের সঙ্গে দেবব্রতদা রয়েছেন। দেবব্রতদা, আপনি যে কথাটা বলছিলেন সেটা যে জেমস লং সরণি, এটা কতদিন আগে নাম করেন এবং আপনাদের ছোটবেলায় কি দেখেছেন এখানে? আমরা যখন ছোটোবেলা করে এখানে প্রথম এসেছি, তখন এই জেমস লং সরণিটা ছিল, আমরা বলতাম রেল লাইন। তা রেল লাইন কী ব্যাপার, তো পরে জানলাম আমরা, এই রেল লাইনটা ছিল KFR রেলওয়ে, কালীঘাট ফলতা রেলওয়ে। তো এই আমরা যে রাস্তার ধার দিয়ে এখন আসছি, এটা অ্যাকচুয়ালি ছিল 20 ফুট প্রশস্ত একটি রেল লাইন। এবং এই রেল লাইনটা আস্তে আস্তে কালক্রমে KFR রেলওয়ে বন্ধ হয়ে যায়। তারপরে এটা এমনি রাস্তা ছিল। তারপরে এটা জেমস লং সরণি, জেমস লং রেভারেন্ড জেমস লং সাহেবের নামে এইটা উৎসর্গ করা হলো, নামাঙ্কিত করা হলো, করে তারপরে এই রাস্তাটা পরে চড় হয়ে আজকে এই পরিস্থিতি। আপনারা ট্রেন চলতে দেখেছেন? না, ট্রেন চলতে দেখিনি আমরা, ভগ্ন প্রায় স্টেশন দেখেছি। একটা দেখেছি পোড়াশততলা স্টেশন,
আর যেখানটা আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা ছিল ঠাকুরপুকুর স্টেশন, তার আগে ছিল বেহালা শখের বাজার স্টেশন, তার আগে ছিল আপনার শাহাপুরের যেখানে যে আমাদের ঘোলসাপুর যেটা ওইটা ছিল ঘোলসাপুর, এবং ঘোলসাপুরটা কিন্তু কেএফআর রেলওয়ের জন্যই ঘোলসাপুরটা তৈরি হয়েছিল, এবং ওখানে ওই রেলওয়ে কোয়ার্টারটা আজও আছে, এবং রেলওয়ে বুকিং কাউন্টার আজও ঘোলসাপুরে আছে। ট্রেন লাইনের বিবর্তন আমরা দেখেছি, আমরা ট্রেন লাইনের আপগ্রেডেশনের কথা শুনেছি, কিন্তু সেই একটা আস্ত ট্রেন লাইন, শুধু একটা লাইন নয়, এটা গোটা আস্ত ট্রেনের রুট যে লাইন দিয়ে চলতো, সেই লাইনটারই আজকের কোনো অস্তিত্ব নেই, শুধু রয়ে গেছে একটা ইতিহাস, এবং সেই ইতিহাসটাও একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ঠাকুরপুকুর এসবি পার্কের নামের সঙ্গে। একটা এলাকা ঠাকুরপুকুর, একটা পাড়া এসবি পার্ক, সেই পাড়াতেই কত এরকম না জানা ইতিহাস, কত গল্প, তার কোনোটা বিশ্বাসযোগ্য, কোনোটা বিশ্বাসযোগ্য নয়, কোনোটা নিছকই গল্প কথা, আবার কোনোটার মধ্যে জড়িয়ে রয়েছে ইতিহাসের মূর্ত দলিল। সব মিলিয়ে কলকাতার এরকম পাড়ায় পাড়ায় ঘুরে আমরা তুলে আনার চেষ্টা করব সেই সমস্ত গল্পের নেপথ্যের ইতিহাস, কারণ নিজের পাড়াকে না জানলে এই শহরকে কিভাবে ভালোবাসবেন আপনি। তাই এবার থেকে জি 24 ঘন্টা যাবে আপনার পাড়ায় জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।